কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি, যেগুলো কিনা সামনে যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং পুলিশের সমস্ত যে পরীক্ষাগুলো আসতে চলেছে তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তার জন্য এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। এবং তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো, তাহলে দেখবে আমি কত সহজে কিভাবে অঙ্কগুলো করিয়েছি। এবং এই মেথডগুলো যদি তোমরা রপ্ত করতে পারো, তাহলে দেখবে তোমাদের এই অঙ্কগুলো জাস্ট পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে নেমে যাবে। তোমাদের বেশি চিন্তা করতে হবে না কিভাবে অঙ্কগুলো করব। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর আমাদের যেহেতু প্রত্যেকের উদ্দেশ্য জীবনে সাফল্য অর্জন করা, তো আমিও চাইবো তোমরা জীবনে প্রত্যেকেই সাফল্য অর্জন করো এবং তার জন্য শুভ কামনা আমার অগ্রিম রইল। এবং দেখো, একটা কম্পিটিটিভ এক্সামে পাস করতে হলে অবশ্যই তাকে ম্যাথে ভালো স্কোর আনতে হবে, না হলে কিন্তু সে কিন্তু কম্পিটিশনে থাকতে পারবে না। তো ম্যাথটা কিন্তু আমাদের কাছে খুবই জরুরি ভালোভাবে রপ্ত করা, এবং সেটা ঠিকঠাকভাবে যদি আমরা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে এবং কত কম সময়ে যদি আমরা শিখতে পারি, তাহলে দেখবে আমরা পরীক্ষাতে ম্যাথ নিয়ে যাদের দুর্বলতা আছে, ম্যাথ নিয়ে যাদের চিন্তা আছে, তাদের আশা করি চিন্তা দুর্বলতা থাকবে না। আমি তাদের আশা করি সেই জায়গাটা তৈরি করে দিতে পারবো, যাতে কিনা তাদের ম্যাথের যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। তো আশা করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। দেখো অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্ক বলেছে একটি বাক্সে 384টি মুদ্রা আছে। যদি 1 টাকার মুদ্রা, 50 পয়সার মুদ্রা ও 25 পয়সার মুদ্রার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মোট মুদ্রার মূল্য মানে সরি বাক্সের মুদ্রার মোট মূল্য কত, মানে কত মূল্যের টাকা আছে সেটাই জানতে পেরেছে। তাহলে দেখো আমি এখানে কি করব, আমি এখানে আহ, কতগুলো টাকার টাকার কি মুদ্রা আছে সেটা ফার্স্ট বের করে নাও। তাহলে দেখো 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা আমাদের কত আছে। দেখো টোটাল রেশিও কত বলা আছে বলো তো। 5, 7 আর 3 10, 10 আর 2 12। তাহলে দেখো এখানে 1 টাকার মুদ্রা আছে 12টার মধ্যে দুটো। তাহলে 384টার মধ্যে আমাদের কতগুলো 1 টাকার মুদ্রা আছে সেটা বের করবো। তাহলে এটা দিয়ে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে কত হবে বলো তো, 32। তাহলে এখানে কত হবে না, 64টা হচ্ছে 1 টাকার মুদ্রা। এবার আমাদের 50 পয়সা ওইভাবে বের করে নাও। তাহলে 50 পয়সা মানে আমি আর কিন্তু এই কাটাকুটিটা করব না, যেহেতু আমাদের 12 দিয়ে 32 বেরিয়ে গেছে, সেই জন্য আমি ডিরেক্ট 3 × 32 করে দেবো। দিলেই আমাদের 50 পয়সার মুদ্রা বেরিয়ে যাবে। তাহলে কত হলো, 3 × 2 = 6, 3 × 3 = 9, 96টা মুদ্রা আছে। আচ্ছা এবার আসি 25 পয়সার মুদ্রা। দেখো 25 পয়সার মুদ্রা কত আছে, তাহলে এখানে কত আছে, 7, 7 × 32। তাহলে এটাকে গুণ করে দেওয়া হবে, 7 × 2 = 14, হাতে থাকে 1, 3 × 7 = 21 আর 1 = 22, মানে 224টা মুদ্রা। আচ্ছা বলো তো, 1 টাকার মুদ্রা যদি 64টা থাকে, তার মানে কতগুলো টাকা আছে ওখানে, 64 টাকা আছে। আচ্ছা 96টা হচ্ছে 50 পয়সার মুদ্রা আছে, তার মানে ওখানে টাকা আছে, আমি ইজিলি বলে দেবো 48টা। 1 টাকার মধ্যে কটা 50 পয়সা থাকে, দুটো, তাই জন্য 2 দিয়ে ভাগ করে দেবে, দিলে হয়ে যাবে 48টা। আর 25 পয়সার মুদ্রা বলেছে 224টা আছে, তাহলে 25 পয়সার মুদ্রা 1 টাকাতে কটা থাকে, চারটে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, 4 × 5 = 20 আর 4 × 6 = 24, তাহলে এত টাকা আছে। এবার এটাকে যোগ করে দাও। দেখো 6, 6 আর 4 = 10, 10 আর 8 = 18, 8। ওকে, হাতে থাকে 1। ঠিক আছে, এবার দেখো তারপরে কত আছে। আচ্ছা আমি দেখবার যদি অপশানের দিকে তাকাই, তাহলে দেখো আমাদের অপশান বির শেষে একমাত্র 8 আছে, আর আমাদের 8 এসছে, তাহলে আমরা অপশান বিটা করে বেরিয়ে আসবো, আমরা আর করবো না। তবুও আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি। দেখো 18 × 8, হাতে থাকে 1, 10, 10 আর 5 = 15, 16, দেখো 168 টাকা বেরোলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 168 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে। 200 জন লোক 200 দিনে কত মাদুর তৈরি করবে। তো এইটার জন্য আমাদের একটা মেথড অ্যাপ্লাই করতে হবে। সেই মেথডটা যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করো, তো এই ধরনের অঙ্কগুলো তোমাদের জাস্ট কয়েক সেকেন্ডে নেমে যাবে। মেথডটা কি না, M1 D1 T1 বাই W1। ওকে, আচ্ছা সমান সমান কিনা,
M2 D2 T2 বাই W2। তাহলে দেখো এখানে কোনটা কি ম্যান, এম ফর ম্যান, ম্যান মানে হচ্ছে লোক, লোক সংখ্যা বোঝাতে। ডে ফর হচ্ছে দিন, আর টি ফর হচ্ছে টাইম বা সময়। ওকে, আর ডব্লিউ হচ্ছে ওয়ার্ক মানে কাজ, কতটা কাজ সে করেছে। সেম এদিকেও শুধু টু বসানো আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা খাতায় নোট ডাউন করে নেবে, নিলে দেখবে তোমাদের এটা মনে থেকে যাবে। তো আমরা কি করব, এবার আমরা ডিরেক্ট অঙ্কতে যাব। দেখো অঙ্কটাতে আমরা বসাই, তাহলে কতজন লোক বলেছে, 4জন লোক বলেছে। কতদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। কটা মাদুর বুনেছে, 4টে মাদুর বুনেছে। আচ্ছা এখানে তো সময় কিছু বলা নেই, সেই জন্য সময়টা বা টিটা লিখলাম না। ওকে, তো এবার দেখো পরে সমান সমান দাও। এদিকে কি বলেছে দেখো, 200 জন লোক 200 দিনে কতটা মাদুর পড়বে সেটাই জানতে চেয়েছে, মানে আমার W2টা বের করতে হবে। তাহলে দেখো 4 দিয়ে এটা কাটো 50, 4 দিয়ে এটা কাটো 50। তাহলে দেখো 50 50 গুণ হবে, গুণ হয় সেখানে 4 গুণ করে দিলে কত হবে, 2500 ইন্টু 4, মানে আমাদের কত হবে বলো তো, অ্যান্সার হবে 10,000। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 10,000টি মাদুর বুনেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 1760 মিটার লম্বা একটি সোজা রাস্তার উভয় পার্শ্বে 20 মিটার অন্তর সর্বাপেক্ষা বেশি কতগুলো গাছ লাগানো যাবে। তো খুবই সোজা, খুবই সোজা। কি করব, যখনই এরম বলবে তাহলে আমরা কি করব, এই যে 1760কে 20 দিয়ে ভাগ করে দাও, দিলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। না অ্যান্সার বেরোবে না, তারপর দেখো এখানে দেখো 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে কাটো, কত হবে, 8 দুকানে 16, 8 দুকানে 16, 88। আচ্ছা দেখো যেহেতু বলেছে 20 মিটার অন্তর বসাবো, তাহলে আমরা কিন্তু প্রথম যেটা বসাবো সেটা কিন্তু কাউন্ট করি না, তারপর থেকে কাউন্ট করি। মানে প্রথম যে গ্যাপ, মানে তোমাদের যদি আমি বোঝাই, ধরো এখানে গাছটা বসিয়েছি, তারপর 20 মিটার পরে এখানে বসিয়েছি, আবার এইভাবে, তাহলে এইভাবে এইভাবে গেছে। তাহলে আমরা যেহেতু প্রথমটা কাউন্ট করি না, মানে প্রথমটার গ্যাপটা যেহেতু ওইটা ধরেই আগাতে হয়, সেই জন্য আমরা কি করব, এখানে জাস্ট এই যে 88 আমাদের বেরিয়েছে না, এর সাথে আমরা কি করব, একটা এক যোগ করব, কেন এক প্রথম একটা ধরা হয় না বলে। তো এর সাথে ইন্টু, যেহেতু উভয় পার্শ্বে বলেছে 2 গুণ করে দাও। তাহলে 89কে যদি তুমি 2 দিয়ে গুণ করো কত হয় বলো, 9 দুকানে 18, 8 হাতে থাকে 1, আর 8 দুকানে 16, 1 17। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো 4 নম্বর অঙ্ক কি বলেছে, যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সাথে কে যোগ করে যোগফলকে পূর্ণবর্গ করা হলো, কে এর মান কত। তাহলে খুবই সোজা, যে কোনো 4টে বর্গ সংখ্যা আমাদের অযুগ্ম সংখ্যা লিখতে বলেছে, তাহলে 4টে অযুগ্ম সংখ্যা লিখে দিই। কি কি না, 1, গুণ করতে বলেছে, তাহলে 1, 3, 5, 7, এগুলো তো আমাদের অযুগ্ম সংখ্যা। তাই এই কটা যদি আমি গুণ করি কত হয় বলতো, 5 7 35, আর 3 35 হচ্ছে 105, তাই না। আচ্ছা বলো তো 105-এর পরে আমাদের স্কোয়ার নাম্বার কোনটা হয়, তাহলে 105-এর পরে আমাদের স্কোয়ার নাম্বার হচ্ছে 121। তাহলে এখান দিয়ে যদি 105কে আমরা মাইনাস করে দিই, তাহলে কে এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কি পাবো না, কে এর মান পাবো। তাহলে এটা মাইনাস করলে কত হবে বলো তো, 16। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু তোমরা যদি অঙ্কটা ওভারঅল দেখো, প্রথমেই দেখলে কিন্তু ছেলেরা একটু ঘাবড়ে যায় যে কিভাবে করবে, কিন্তু দেখো কোনো কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, এইভাবে করে আসবে। আশা করি তোমাদের কয়েক সেকেন্ডে এই অঙ্কটা নেমে যাবে। আচ্ছা 5 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 200 এবং 300-র মধ্যে বৃহত্তম কোন সংখ্যাকে 6, 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। দেখো এইগুলো আমাদের ছেলেদের মেয়েদের ক্ষেত্রে, যারা আমরা কম্পিটিশনে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু পরীক্ষার হলে একটা বেশ মাথা ব্যথার অঙ্ক। কিন্তু দেখো, কেন তোমরা জানো না যে 200 থেকে 300-র মধ্যে কোন সংখ্যার যেটা 6, 8, 9 দ্বারা বিভাজ্য। তাহলে তোমরা কি প্রথমে 6 আর 9-এর লসাগু বের করবে, করে সেখান দিয়ে 5 যোগ করবে? না, আমরা সেটা করব না। কিভাবে করব আমরা, দেখো কত শর্টে করছি। আচ্ছা বলো তো, 288 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত হবে, না হবে 2
283 এটা হবে। আচ্ছা দেখো 283 থেকে যদি তুমি 5 বাদ দিয়ে দাও তাহলে কত হয় বলো তো? হবে 872, এটা হবে না? আবার দেখো 293 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে কত হয় বলো তো? তাহলে এটা হবে হবে তোমার 288, আর এখান দিয়ে যদি 5 বাদ দাও তাহলে এটা কত হবে বলো তো? না, এটা হবে 273। ওকে। আচ্ছা, এবার দেখো আমরা 6 দ্বারা ডিভিজিবলের নিয়ম অ্যাপ্লাই করব। আচ্ছা, 6 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? 3 অথবা 2 দ্বারা গেলে সেটা 6 দ্বারা যাবে। আচ্ছা দেখো তো, প্রথমে 2 দিয়ে দেখি। 2 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? না, শেষে অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল হতে হবে, তাহলে কিন্তু আমাদের সেই সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে দেখো এর শেষের অঙ্ক তো 2 দ্বারা ডিভিজিবল হবে না, তার মানে এটা বলতে পারি এটা হবে না। আর দেখো এটাও তো 2 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে এটাও হবে না। আচ্ছা দেখি এইটা হবে, এইটা হবে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে দেখো এবার 3 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? 3 দ্বারা ডিভিজিবলের নিয়ম আর 9 দ্বারা ডিভিজিবলের নিয়ম সেম, মানে 9 মিললে কেটে দাও। তাহলে দেখো এখানে দেখো 7 আর 2 9, 9 কেটে দিলাম। আচ্ছা 8 কি 3 বা 9 দ্বারা ভাগ যাবে? যাবে না, তাহলে এটা হবে না। তাহলে আমরা এক চান্সে বলে দিতে পারি আমাদের অ্যান্সার হবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, 293। দেখলে তো, কয়েক সেকেন্ডে তোমরা এইভাবে করে আসবে। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা পরের অঙ্কে যাই। দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 1575, ভাগফল 7, সংখ্যা দুটি কি কি? তাহলে খুবই ভালো। তাহলে তোমরা কি করবে, যে দুটি সংখ্যার গুণফল বলেছে 1575, সেই সংখ্যা দুটো কি কি তোমরা কি এই অপশন ধরে সবকটা গুণ করতে থাকবে, নাকি ভাগ করে দেখবে কার গুণ 7? ঠিক আছে, তাহলে আমরা একদম কি করব, দেখো এখানটা দেখো আমরা কি করব, এই যে সংখ্যা দুটো দেয়া আছে না, এর বর্গ করে দাও। তাহলে 1575 ইন্টু 7, তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে কত হবে দেখো, 5 সাতা 35, সাথে 3, 7 সাতা 49, 49 আর 3 কত হচ্ছে 49, 3 52, 2 হাতে থাকে 5। আচ্ছা 5 সাতে 35, 35 আর 5 হচ্ছে 40-এর 0, হাতে থাকে 4, 7 থেকে 7 আর 4 11। আচ্ছা এবার এই এক এই এই যে সংখ্যাটা, ঠিক আছে না, 11,025-এর বর্গ করতে হবে। তাহলে তোমরা কি বর্গটা করবে? আমি বলবো না, তোমরা বর্গ করবে না। কি করবে দেখো, লাস্ট যে একক দশকের যে ঘরের সংখ্যার আগে একটা দাগ টেনে দাও। ঠিক আছে। আচ্ছা বলো তো, এই 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার, তাই না? আচ্ছা বলো তো, 110-এর আগে স্কোয়ার নাম্বার কার আছে? 10-এর, তাই না? তাহলে আমাদের বর্গ কোনটা হবে? এদের বর্গ কি হবে? 105 হয়ে গেল। দেখো অপশানে 105 একটাই বসে আছে, বলো তো আর দ্বিতীয়টা বের করব? আমরা অপশান বিটা মেরে দিয়ে চলে আসবো। তাহলে অ্যান্সার হবে 15 ও 105। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো পরের অঙ্কে যাই। দেখো 7 নম্বর অঙ্কটা কি বলেছে, 11টি সংখ্যার গড় 10.9, যদি প্রথম ছটি সংখ্যার গড় 10.5 এবং শেষ ছটি সংখ্যার গড় 11.4 হয়, তবে ষষ্ঠ সংখ্যাটি কত হবে? তাহলে দেখো, তো তোমরা কি প্রথমে এই গড় বের করার জন্য কি 11 দিয়ে প্রথমে নিশ্চয়ই 10.9 গুণ করবে, তারপর 6 দিয়ে 10.5 গুণ করবে, তারপর 6 দিয়ে আবার 11.4 গুণ করে আবার তোমরা সেটাকে মাইনাস বিয়োগ করবে, করে সেটাকে আসবে। কিন্তু আমি বলবো তোমরা এইভাবে করবে না। কিভাবে করবে? দেখো আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে করো। দেখো কয়েক সেকেন্ডে তোমাদের এই ধরনের অঙ্কগুলো কয়েক সেকেন্ডে নেমে যাবে। দেখো আমাদের বলেছে, দেখ 11টার গড় কত বলেছে? 10.9 লিখে ফেললাম। আচ্ছা এখান দিয়ে আমরা কি করব, প্রথম যে 6টার গড় বলেছে না, সেটা মাইনাস দেবো। তাহলে এখান থেকে প্রথম 6টার গড় কত বলেছে? 10.5। আচ্ছা বলো তো ডিফারেন্স কত এদের? ডিফারেন্স হচ্ছে দেখো 0.4 এর ডিফারেন্স না? ওকে, তাহলে দেখো ফের ওইভাবে শেষের যেটা বলেছে দাদা, শেষে কত বলেছে? শেষ 6টার বলেছে 11.4, তাহলে আমরা সেম করব। 10.9 থেকে আমরা কি করব না 11.4 মাইনাস করব। আচ্ছা এটা যদি মাইনাস করি আমাদের কি হয় বলো তো? আসবে -0.5। মাইনাস আসবে না কেন? মাইনাসের সংখ্যা এখানে বড়, সেই জন্য মাইনাস আসবে।
তাহলে এবার কি করব, এই যে প্রথম যে 0.4 পেলো, এর সাথে যেহেতু ছটা সংখ্যা ছিল, ছটা সংখ্যার জন্য কত বেড়েছে দেখে নিই। তাহলে 4 6 24 মানে 2.4 বেড়েছে। আর এইটার জন্য এইটার সঙ্গেও এটাও ছটা সংখ্যা, তাহলে এটার জন্য কত বেড়েছে দেখো, এখানে বেড়েছে মানে 5 6 30 মানে 3, তাই না? 3.0 হবে। তাহলে জিরো তো মান নেই পয়েন্টের আগে, সেটা লিখুন। তাহলে এবার দেখো, আচ্ছা এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে এটা মাইনাস করলে আমাদের কত আসবে বলো তো? তাহলে এইটা আমাদের মাইনাস করলে আসবে -0.6। কেন, এখানে দেখো 0.0 ছিল, তো আমরা তুলে দিয়েছি, তাহলে এটা মাইনাস করলে আসবে পয়েন্ট এই 0 - 0.6। এবার তোমাদের একটা ট্রিক্স আমি বলি, সেটা মনে রাখবে। যদি এখানে মাইনাস আসে, এই যে মাইনাসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এসেছে না, এই মাইনাস যদি আসে তোমরা কি করবে, প্লাস করে দেবে। আর যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা মাইনাস করে দিতাম। তাহলে দেখো আমরা কি করবো এবার, এবার যে আমাদের মেন গড়টা কত ছিল, মেন গড়টা ছিল 10.9, এর সাথে এই যেহেতু মাইনাস এসছে আমরা যোগ করে বসিয়ে দেবো। ওকে, 0.6। তাহলে এটাকে যদি যোগ করো কত হবে, 6 আর 9 হচ্ছে 15, 5 হাতে থাকে 1, 1 বসে যাবে 1, তাহলে 11.5। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো বড় ক্যালকুলেশন না করে কিভাবে করলাম, ছোট্ট করে করলাম এবং কয়েক সেকেন্ডে করে দিলাম। তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এইভাবে কিন্তু তোমরা যদি করে আসো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের কাছে কয়েক সেকেন্ডে নেমে যাবে। চলো পরের অঙ্কে যাই। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 + 4 + 6 + ... +50 পর্যন্ত যদি সংখ্যাগুলোর যোগ করা হয় তাদের যোগফল কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে একটা জিনিস এখানে মনে রাখো, তাহলে তোমরা কি এইভাবে বসে বসে সব কটা যোগ করে দেখবে পরীক্ষা হলে? কেন, আমাদের তো অত টাইম নেই, আমরা তো কয়েক সেকেন্ডে নেওয়া বলেছি। তাহলে আচ্ছা বলো তো, এখানে প্রত্যেকের থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে এখানে কত আসবে বলো তো? আসবে এরকম করে না, 2 করে যদি কমন নিয়ে নিই, 1 + 2 + 3 + ... হবে না? তাই তো, 2 করে যদি সব বার থেকে কমন নিয়ে নিই। তাহলে দেখো এবার একটা ফর্মুলা আছে, সেটা অ্যাপ্লাই করে দাও, দিলে কয়েক সেকেন্ডে হয়ে যাবে। ফর্মুলাটা কি না, n * n+1/2, এটা করে দাও, হয়ে যাবে। তাহলে এনটা আমাদের কি না, এনটা হচ্ছে লাস্ট টার্ম বা এই 25, ঠিক আছে? তাহলে এখানে কি করব আমরা, 25, আচ্ছা 25 আর 1 26, আর এদিকে 2। আচ্ছা এখানে দেখো, না না না, একটু এখানে আমি ভুল করেছি মনে হচ্ছে। হুম, না, এটা এটা আমি একটু ভুল করেছি। আহ, ও না, ঠিকই আছে। যেহেতু আমরা এখানে 2 কমন নিয়েছিলাম না, এই 2টা এখানে বসিয়ে দাও। হ্যাঁ, এবার এই 2টা দিয়ে 2 কেটে যাবে, ঠিক আছে না? কারণ আমরা এখান থেকে 2 কমন নিয়েছি, তাহলে 2টা বসিয়ে দিতে হবে। তাহলে 2 কমন যাবে, তাহলে 2টা বাদ দিয়ে দিলে তাহলে এখানে কি হবে, আচ্ছা 25 25 600, 625, আর একটা এক্সট্রা 25 মানে 650। আমাদের অ্যান্সার হয়ে যাবে 650। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এইভাবে করে আসবে, করে আসলে দেখবে কয়েক সেকেন্ডে তোমাদের অঙ্কটা নেমে যাবে। চলো পরের অঙ্ক দেখো। পরের অঙ্ক, পরের অঙ্ক দেখো। পরের অঙ্কতে কি বলেছে, অর্ধেক ভর্তি অবস্থায় কোনো বালতির ওজন 70 কেজি, শিখি অংশ খালি অবস্থায় জল ভরা বালতিটির ওজন 80 কেজি। ঠিক আছে, তাহলে 2/5 ভর্তি অবস্থায় পাত্রটির ওজন কত হবে? তাহলে দেখো, এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, স্বাভাবিক তো ছেলেদের মাথা খারাপ হবে, কারণ এগুলো করতে গেলে ছেলেদের মাথা ক্র্যাক হয়ে যাবে, মানে মাথা কাজ করবে না। তো দেখো কিভাবে আমরা করছি, কত সহজে করছি দেখো। প্রথমে বলেছি কি, তাহলে আমি প্রথমে করি বালতি প্লাস, দেখো অর্ধেক বালতি ভর্তি বলেছে না, তাহলে আমি লিখবো হাফ জল সমান সমান ওয়েট কত ছিল, 70। আচ্ছা আবার দেখো, আবার বালতি প্লাস, আচ্ছা এখানে কত বলেছে, সিকি, সিকি মানে কত, 1/4, 1/4 জল সমান কত বলেছে, টোটাল হচ্ছে 80 কেজি। তাহলে এবার আমরা কি করব, সাইন চেঞ্জ করে কেটে দাও, সাইন চেঞ্জ করো, ঠিক আছে, বালতি বালতি কেটে দাও। আচ্ছা দেখ বলো তো, 1/4 থেকে যদি 1/2 মাইনাস দিই তাহলে কত হবে, না আমাদের হবে -1/4 হবে, ঠিক আছে।
আর এখান দিয়ে 70 থেকে 80 বাদ দিলে কত হবে -10। তাহলে দেখো মাইনাস মাইনাস এখানে কেটে দাও, তাহলে 1 সমান কত হবে 40। তাহলে 1 মানে কি আমরা এটা কি পেয়েছি জল, তাহলে পূর্ণ যদি বালতিটি জল ভরা থাকে সেখানে জল কত থাকে 40 লিটার, ঠিক আছে 40 লিটার জল থাকে। এবার বলেছে আচ্ছা তাহলে 40 লিটার ফুল বালতি থাকলে সেখানে জল থাকে 40 লিটার। আচ্ছা এখানে বলেছে হাফ বালতি জল ছিল, তাই না, বালতির হাফ জল ছিল, হাফ মানে কত 20। তাহলে আমরা কি করব 70 থেকে এই যে 70 যে পেয়েছি এই 70 থেকে যদি 20 আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা শুধু খালি বালতির ওজন পাবো, হ্যাঁ কি না। তাহলে খালি বালতির ওজন পেলাম 50। এবার বলেছে 2/5 ভর্তি অবস্থায় বালতিটির ওজন কত হবে, তাহলে 50 খালি অবস্থায় পেয়েছি প্লাস 2/5 মানে 2/5 আর পূর্ণ জল কাটায় কত 40, তাহলে এটা দিয়ে কাটো 5 × 40, তাহলে এখানে কত হবে বলতো 8 দুকানে 16, 50 আর 16 যোগ করলে হবে 66 কেজি। তাহলে 2/5 যখন ভর্তি থাকে তখন তার ওজন হয় 66 কেজি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি টিভি বাজার দামে 20% কমে কিনলো এবং বাজার দামের 20% বেশিতে বিক্রি করলো, তার কত শতাংশ লাভ হলো। তাহলে খুবই সোজা, দেখো টিভিটা বাজার দামে থেকে 20% কিনেছে, ধরো সে যদি 100 টাকার জিনিসটা 80 টাকায় কিনেছে এবং বিক্রি করছে কত 120 টাকায়, 20% লাভে বিক্রি করছে না, তার লাভ হলো কত বলতো 40 টাকা লাভ হলো না। 40 টাকা কার উপর লাভ হলো 80 টাকার উপরে, তাহলে 40 টাকা যদি 80 টাকার উপরে লাভ হয় তাহলে কত পার্সেন্ট লাভ বলো তো। তাহলে এখান থেকে দেখো 0 0 কাটো আর এটা কাটলে 1/2, 1/2 মানে এত 1/2 অংশ মানে কত পার্সেন্ট 50%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো পরের যাই 11 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলেছে, একটি চৌবাচ্চায় এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয়, বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়, অর্ধেক জলপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুললে কতক্ষণের 3/4 পূর্ণ হবে। আচ্ছা বলো তো অর্ধেক জলপূর্ণ ছিল এবার 3/4 ভর্তি করতে চাচ্ছে, তাহলে কি করব, তাহলে আরো কতটা ভর্তি করব। তাহলে আমরা এখান থেকে কি করব, অর্ধেক থেকে সরি অর্ধেক মানে 1/2, এখানে আমি একটু ভুল করে 3 বসিয়ে ফেলেছি, তাহলে সরি কি হচ্ছে, তাহলে অর্ধেক থেকে আমরা কি করব না 3/4 যদি মাইনাস দিয়ে দিই আমাদের কত হবে বলতো 4 দশক হবে 4, মানে 1/4, ঠিক আছে না 1/4 হবে। তাহলে 1/4 আমাদের ধরতে হবে। এবার আমাদের কাজ কি, এই সংখ্যাগুলো যে দেয়া আছে 5 মিনিট আর 10 মিনিট এদের এলসিএম বা লসাগু বের করে নাও। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেলাম কত 10। আচ্ছা দুটো পাইপ বলেছে, একটা এ পাইপ একটা বি পাইপ, তাহলে এটা লিখলাম এ পাইপ এটা বি পাইপ। আচ্ছা এ পাইপ 5 মিনিটে ভরে, মানে প্রত্যেক মিনিটে সে কত পার্ট করে ভরে, প্রত্যেক মিনিটে সে 2 পার্ট করে ভরেই বলে কিন্তু এই 10 পার্ট ভরতে তার 5 মিনিট টাইম লেগে যাচ্ছে। বি 10 মিনিটে খালি করে, মানে প্রত্যেক মিনিটে সে কত পার্ট করে খালি করে 1 পার্ট করে খালি করে, সেই জন্য 10 পার্ট খালি করতে তার 10 মিনিট টাইম লেগে যাচ্ছে। দেখো এটা যেহেতু ভরে আর এটা ভরে প্লাস এটা খালি করে মাইনাস, তাহলে দুজনে একসাথে চালালে কি হবে 1 করে ভরবে, তাহলে 1/4 ভরতে তার কত লাগবে না 1/4 ভরতে তার লাগবে 1/4 মিনিট, তাই না। তাহলে 1/4 দিয়ে আমরা কি করব 10কে ভাগ করে দাও, তাহলে 10কে যদি আমরা ভাগ করি তাহলে ইনটু 10, তাহলে এখান থেকে কাটো 2 দুগুণে 4 5 দুগুণে 10, মানে 5/2টাকে যদি ভাঙো তাহলে এটা কি হবে 2 দুগুণে 4 1/2 মিনিট, এটাকে যদি মিনিট সেকেন্ডে করো তাহলে হবে 2 মিনিট হাফ মিনিট মানে 30 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হবে 2 মিনিট 30 সেকেন্ড। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা জমা রাখলো, ওই টাকা থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। তাহলে দেখো
2400 থেকে যদি 3000 টাকা করতে হয় তাহলে আমার সুদ বাড়তে হবে কত? তাহলে আমরা 3000 থেকে যদি 2400 বাদ দিয়ে দিই তাহলে কত হবে বলো তো? 600 টাকা আমার সুদ হতে হবে। আর আমরা সরল সুদের সূত্রটা জানি তো, I ইকুয়ালস টু PTR/100। যারা জানো না আগের ভিডিও থেকে দেখে আসো, আমি সেখানে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, আমাদের সুদ কত বেরিয়েছে বলো তো? 600 টাকা আমাদের পেতে হবে। আচ্ছা, আসল মানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে 2400 টাকা। আচ্ছা, কত পার্সেন্ট হারে? আচ্ছা, টাইমটা তো আমাদের বের করতে হবে, তাহলে টাইম রেখে দিই। সুদের হার কত বলেছে? সুদের হার 5% বলেছে, আর বাই 100। এবার দেখো তো, শূন্য শূন্য কাটো, কেটে দিলাম। আচ্ছা দেখো তো, আহ, এটা যদি কাটি, 5 × 12 = 60, 120। আচ্ছা, এটা কত হবে করলে? তোমার হবে 5, তাই তো? তাহলে হবে 5। তাহলে আমাদের কত বছরে? না, 5 বছরে আমাদের এটাকে সে মানে কত বছর অপেক্ষা করতে হবে? তাকে 5 বছর অপেক্ষা করতে হবে। তাহলে অ্যান্সার হবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, এ বি ও সি মধ্যে 350 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন এ এর অংশ বি এর অংশের 2/3 পায়, 2:3 পায়, এবং বি এর অংশ সি এর অংশের 4:5 পায়। তাহলে এবিসি আমাদের বের করতে হবে কার ভাগে কত ছিল। তাহলে একদম সোজা নিয়ম। দেখো কি করবে, দেখো এখানে বলেছে A:B বলেছে কত বলতো? H2 বলেছে 2:3। আচ্ছা, B:C কত বলেছে? B:C বলেছে 4:5। তো এখানে না তোমরা সিম্পলি ড এর নিয়ম করো। বাংলা দ চেনো তো ভাই? তো বাংলা দ অ্যাপ্লাই করে দাও। তাহলে দ এর নিয়ম অ্যাপ্লাই করলে কি হবে? এখানে আমরা কি পাবো? A:B:C পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি পাবো, যেভাবে দাগগুলো গেছে সেইভাবে গুণ করে দাও। 4×2 = 8, 3×4 = 12, আর 3×5 = 15। এবার দেখো এই কটা যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলতো? 8 আর 12 যোগ করলে 20, 20 আর 15 যোগ করলে হচ্ছে 35। তাহলে এই 35 সমান তো আমাদের বলাই আছে 350 টাকা। কত আছে? 350 টাকা। তাহলে এর কত গুণ বলো তো? 10 গুণ। তাহলে প্রত্যেকের সাথে আমি 10 গুণ করে বসিয়ে দাও। 80, 120 আর 150। বলো তো কোন অপশানে আছে? না, অপশান এ দেখো, তোমরা তাকে এই অপশনটা বসে আছে। তাহলে অপশান এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। আচ্ছা দেখো 14 নম্বর অঙ্কটা কি বলেছে, 54 কিমি/ঘন্টা বেগে একটি রেলগাড়ি 270 মিটার সেতু 30 সেকেন্ডে পার হয়ে যায়, ট্রেনটির দৈর্ঘ্য বের করো। তাহলে আমাদেরকে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো 54 কিমি/ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে কি করব? তো মিটার পার সেকেন্ডে নিতে গেলে আমরা কি করব এখান দিয়ে? না, 54কে 5-এর 18 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান দিয়ে এটা কাটো, 3, তাহলে 3×18 = 54। তাহলে এটা কি হলো? 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা মিটার পার সেকেন্ডের স্পিডটা পেয়ে গেলাম। আচ্ছা, আমরা ডিস্টেন্স বের করব কিভাবে সেটা আমি আগের ভিডিওতে বলেছি, তোমরা সেটা দেখে এসো। দেখে আসলে কিন্তু তোমরা ক্লিয়ার বুঝে যাবে। তাহলে আমরা কি করব, এই 15 মিটার পার সেকেন্ডের সাথে এই 30 সেকেন্ড কি করব? গুণ করে দেব। দিলে কত হবে বলো তো? 450, 450 হবে কিনা মিটার। তাহলে সেখান দিয়ে আমরা যদি রেলগাড়িটির ডিস্টেন্স বাদ দিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এখান থেকে 270 বাদ দিয়ে দাও, দিলে আমার কত হবে? 0, 8, 3, 1, 180 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে? না, ট্রেনটির দৈর্ঘ্য বলেছে, সেতুটার দৈর্ঘ্য যেহেতু 270 ছিল, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। আশা করি বুঝতে পেরেছো। এর পরের অঙ্কে আমরা যাই। দেখো এখানে কি বলেছে, এক বিক্রেতা 5% লাভে একটি রেডিও বিক্রি করেন। তার 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো। রেডিওটি ক্রয় মূল্য কত? তাহলে দেখো বিক্রেতা 5% লাভে বিক্রি করেছে রেডিওটা,
যদি আরো 24 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো, ঠিক আছে না? তো আমরা কি করব, এখান থেকে যেই যে পার্সেন্টেজ আছে এদের মাইনাস করে দাও, বলো তো 8 আর থেকে 5 মাইনাস করলে কত হবে? 3। এই 3 সমান হচ্ছে, এই 3% সমান 24, তাহলে 1 সমান কত? 3। আর আমাকে বের করতে হবে কত না, 100 সমান কত করলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটো 8, মানে কেনা দাম ছিল কত, রেডিওটি ক্রয় মূল্য ছিল 800 টাকা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বলো তো ভাই, এই অঙ্কগুলো করতে তোমাদের কতক্ষণ লাগতে পারে? বড় জোর 30 সেকেন্ড, এর বেশি তো নয়। 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে টাইম লাগবে, এর বেশি তোমাদের টাইম লাগবে না। তো চলো পরের অঙ্কে যাই। দেখো 16 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে এক্স যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান সর্বদাই বিভাজ্য হবে কত? তো এই অঙ্ক দিলে ছেলেদের তো গেল তাই ফুস, মানে হলে বসে এক্স এর মান কত হবে সেটা প্রত্যেকটা অপশন ধরে ধরে করাটা তো সব মানে করতে গেলেই চাপের হয়ে যাবে। তো কি করবে তোমরা? সিম্পলি না এই এক্স এর মানটাকে 1 ধরে নেবে, ঠিক আছে? কি করবে? 1 ধরে নেবে। আচ্ছা বলো তো, 1 1 আর 1 2, তাহলে কত হচ্ছে? এখানে 2 হলো, তাহলে 2, আর এখানে কত? 2 1 2 আর 1 3, তাহলে ইনটু 3, তাহলে করে দিলে কত হবে? 6। তাহলে আমাদের অ্যান্সার হবে সর্বদা 6 দ্বারা বিভাজ্য। বলো তো কত সেকেন্ড লাগবে তোমাদের এই অঙ্কগুলো করতে? তো এইভাবে করে এসো ভাই, প্রত্যেকে চাকরি তো ডেফিনেটলি পাবে। এইভাবে তো যদি তোমরা যদি শিখতে পারো তাহলে দেখবে এইসব অঙ্কগুলো তোমাদের কাছে কিছুই নয়। তোমরা সাফল্য পাও এই কামনা আমার সবসময় থাকবে। আর এইভাবে তোমরা করো যাতে কিনা কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সার তো করবো এবং সবার থেকে আগে করব। এইভাবে তোমরা করে এসো। চলো পরের অঙ্কে যাই। দেখো 17 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21, এদের বর্গের পার্থক্য কত? এও তো এক ধরনের একটা ছেলেদের মাথায় চাপ, দুটি সংখ্যা দুটোই কোনটা এবং তাদের বিয়োগফল বলে, যোগফল বলেছে 135 এবং বিয়োগফল আছে 21, তাদের বর্গ আবার তাদের বর্গের যেটা বের করবে না তাদের পার্থক্য বের করতে হবে, বর্গের পার্থক্য বের করতে হবে। তো এটাও একটা ছেলেদের কাছে একটা কিন্তু বিশাল চাপ জায়গা, কিভাবে তারা করবে এটা ভেবে উঠতে পারবে না। আমি বলবো কয়েক সেকেন্ড লাগবে না ভাই, আমি যেভাবে করাচ্ছি সেইভাবে করে এসো, কয়েক সেকেন্ডে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি করবে? জাস্ট এই সংখ্যা দুটোকে গুণ করে দাও, দিলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। 135 আর 21 গুণ করে দাও। দেখো 135কে যদি আমরা কিভাবে গুণ করছি, দেখো 20 দিয়ে গুণ করি তাহলে কত হতো বলো তো? 5 দুকানে 10, আচ্ছা হাতে 1, 3 দুকানে 6, এর একে 7, আর ওদিকে 2 একে 2 এর একে 3, আর ওদিকে একটা তো আমাদের শূন্য রয়েছে, 20-র একটা শূন্য রয়েছে। এবার প্লাস 1 দিয়ে গুণ করো, যেহেতু আমরা 20 দিয়ে গুণ করেছি তারপরে 21 মানে কি আর 1 দিয়ে গুণ করতে হবে, প্লাস করে দাও 135। এবার জাস্ট যোগ করে দাও, দিলেই আমাদের আনসার আশা করি হয়ে যাবে। তাহলে দেখো 5, ও এখানে আমি ভুল করেছি দেখি, 5 দুগুণে 10, হাতে থাকে 1, 3 দুগুণে 6, একে 7, ওহো এখানে এটা 2 হবে, 3 বসিয়েছি, দাঁড়াও একটু ভুল করেছি ভাই। তো এটাকে একটু কারেকশন করে দিই, এটা 3 হবে না, এটা 2 হবে, ঠিক আছে? এটা 2 হবে। তাহলে দেখো 5, 3 বসে যাবে, 8 বসে যাবে, 2 বসে যাবে, তাহলে অ্যান্সার হবে 2835। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, 35 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে দৌড়াতে একটি বালকের কত সময় লাগে যদি বালকের গতিবেগ 9 কিমি পার ঘন্টা হয়? তাহলে দেখো একটা বাহুর দৈর্ঘ্য বলেছে 35, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি না 4a, তাহলে 4a মানে a সমান তো বলে দিয়েছে আমাদের 35, এ সমান আমাদের কি একটা বাহু তো 35, তাহলে আমরা কি করব 4 ইন্টু 35 করে দেবো, দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। পরিসীমা কত বলো তো? 4 5 20, শূন্য হাতে থাকে 2, 3 4 12, 2 14, 140, ঠিক আছে না? তাহলে আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে কি পাবো? টাইম পাবো। তাহলে আমাদের কিন্তু টাইমটা ঘন্টায় যায়নি, সেকেন্ডে চাইছে, তাহলে কি করব? তাহলে 140কে আমরা 9 দিয়ে ভাগ করব, ইন্টু কত করবো বলো তো? ইন্টু করবো 18-5, যেহেতু সেকেন্ডে বের করতে বলেছে সেই জন্য আমরা 18-5 দিয়ে ভাগ করে দেব। তো দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো 9 দিয়ে কাটো, এটা কাটলে হবে 2, আচ্ছা 5 দিয়ে যদি 140কে কাটো কত হবে বলো তো?
5 দোকানে 10, 5 আষ্টে 40, তাহলে 28 দোকানে 56 সেকেন্ড। তাহলে আনসার হয়ে যাবে অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। 56 সেকেন্ড হবে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো 19 নম্বর দাগের অঙ্ক কি বলেছে, একজন লোক 24 বছর বয়সে চাকরিতে যোগদান করে কর্মরত অবস্থায় মারা যান। তিনি যদি তার জীবিতকালীন বয়সের 4/7 ভাগ 7 বছর চাকরি করে থাকেন, তাহলে তিনি বেঁচে ছিলেন কতদিন? তাহলে খুবই সোজা। দেখো আমাদের বলেছেন তিনি তার জীবিতকালীনের 4/7 ভাগ কি করেছিলেন, বেঁচে ছিলেন। তাহলে আমি কি করব, 4/7 করব। তাহলে তার আমরা যে ভগ্নাংশের নিচে যেটা পাই না, এটা তার টোটাল লাইফ স্প্যান ধরে নিতে পারি। তাহলে এখান থেকে কি করব, এই যে 4 থেকে 7 যদি মাইনাস করি 3 হবে, তাহলে এই 3 পার্ট পর্যন্ত ধরে নিই। 7 পার্ট তার টোটাল লাইফ, 4 পার্ট তিনি বেঁচে ছিলেন, আর 3 পার্ট তিনি চাকরি করেছেন। তাহলে 3 পার্ট মানে কত, 24 বলে দেওয়া আছে, 24 বছর। তাহলে 1 পার্ট মানে কত, তাহলে এখান দিয়ে 3 দিয়ে ভাগ করে দাও, দিলে কত হবে, 8 হবে না? 3 আষ্টে 24। এবার আমাদের বলেছে তিনি কত বেঁচে ছিলেন, তাহলে 7-এর সাথে 8 গুণ করে দাও, সিম্পলি দিলেই আমাদের হয়ে যাবে 7 আষ্টে 56। 56 বছর তিনি বেঁচে ছিলেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে 56 বছর। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে কি বলেছে, একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি পড়ে, শতকরা 36 জন অঙ্কে পড়ে, শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? তাহলে দেখো আমাদের কিচ্ছু নয়, তাহলে আমরা যেগুলো পড়ে সেগুলো আগে যোগ করে দিই। তাহলে কি হবে, 42 প্লাস ইংরেজি পরে হচ্ছে 42 জন, 36 জন অঙ্ক পড়ে। তাহলে এই দুটো যোগ করে এখান দিয়ে 15 মাইনাস করে দাও, দিলে আমাদের পেয়ে যাবে উভয় বিষয় পড়ে না কত, সেটাই পেয়ে যাব। তাহলে এখানে কি হবে, এখানে কি পাবো, 36 আর 42 যোগ করো, 36 আর 42 যোগ করলে 8, 6 আর 2 8, আর 7, 78 থেকে 15 মাইনাস করো, তাহলে মাইনাস করলে কত হবে বলো তো, এটা হবে 3, এটা হবে 6, 63। এই 63 জন মানে এ করে না, তাহলে এবার কত হবে না, 100 থেকে যদি 63 মাইনাস দিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। মানে অ্যান্সার কত হবে, 37 হচ্ছে উভয় বিষয়ে পড়ে না। তাহলে অ্যান্সার হবে ডি অপশন 37 হচ্ছে উভয় বিষয়ে পড়ে না। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো পরের অঙ্কে যাই। দেখো 21 নম্বর অঙ্ক কি বলেছে, রাম, রহিম ও রতন একটি ব্যবসায় যথাক্রমে 5,000 টাকা, 4,000 টাকা ও 3,000 টাকা নিয়ে নিয়োগ করে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক 200 টাকা পায়। বছরের শেষে মোট লাভ 8,400 টাকা হলে রতনের মোট আয় কত? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, রতন দেখাশোনা করে বলে 200 টাকা করে প্রতি মাসে পায়। আচ্ছা বলো তো রতন তাহলে 12 মাসে সে কত পাবে, 200 টাকা করে যদি সে প্রতি মাসে পায়, তাহলে 12 মাসে নিশ্চয়ই সে 2400 টাকা পাবে, হ্যাঁ কি না? এবার দেখো আমাদের কি বলেছে, রাম, রহিম আর রতন এখানে আমি লিখে ফেললাম, ঠিক আছে? তো দেখো এরা, রাম 5,000 টাকা, মানে সব শূন্যগুলো যদি উড়িয়ে দাও, ধরে নিই রাম 5 টাকা নিয়ে এসেছে, রহিম কত নিয়ে এসছে, 4 টাকা, আর রতন কত নিয়ে এসছে, 3 টাকা। আচ্ছা দেখো তো এই কটা যোগ করলে আমাদের দেশীয় যোগফল কত আসবে বলো তো, তাহলে 4 আর 5 9, 9 আর 3 12, ঠিক আছে না? আচ্ছা এখানে দেখো 2400 টাকা তো রতন শুধু দেখভাল করার জন্য নিয়ে নিয়েছে, তাহলে তাদের মধ্যে যে টাকাটা ভাগ হবে সেটা কত টাকা ভাগ হবে না, এই 84, 8,400 থেকে 2400-কে মাইনাস করে দাও, দিলে কত হবে, 6,000 টাকা। এই 6,000 টাকা তিনজনের মধ্যে ভাগ হবে। তাহলে রতন কত পেয়েছিল সেটাই জানতে চেয়েছে। তাহলে রতন পেয়েছিল কত, 3 টাকা পেয়েছিল 12 টাকার মধ্যে। আমি যদি বলি তাহলে 6,000 টাকার মধ্যে সে কত পাবে, তাহলে দেখো 5 12 60 মানে 500, তাহলে 3 5 15, 1500 টাকা। আচ্ছা সে তো 1500 টাকা পেলো এই ভাগের মধ্যে, আবার যেহেতু সে দেখাশোনা করতো তার জন্য কত পেয়েছে না, এক্সট্রা আরো 2400 টাকা পেয়েছে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে, 0 9 আর 3 3900 টাকা হবে রতন পেয়েছিল মোট। তাহলে 3,900 টাকা রতন পেয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে, একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3,
16 কেজি সংকর ধাতুর সাথে যে পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:1। তাহলে এখানে দেখো একটা জিনিস মনে রাখবে, যখন এরম বলবে তাহলে আমরা কি লিখবো এখানে, দস্তা ইস্টু তামা লিখে ফেললাম। তাহলে দেখো প্রথমে কত বলা ছিল, 5:3। আচ্ছা, পরে 16 কেজি সংকর মেশানোর ফলে মানে ধাতুর সাথে আরো কত দস্তা মেশালে তার অনুপাত আসবে 2:1। তাহলে এটা আসবে, অনুপাতটা নতুন যে অনুপাত আসবে সেটা হচ্ছে 2:1। আচ্ছা, এখানে দেখো এই রেশিও দুটোর যোগফল কত, 8। এই 8 সমান কত বলা আছে বলতো, সংকর 16। তাহলে 1 সমান কত হবে বলতো, 8 দিয়ে ভাগ করে দাও, 2। তাহলে 2 হলো, 2 দিয়ে না এই বোথ সাইডে গুণ করে দাও, 5-এর সাথে 2 গুণ করো 10, আর 3-এর সাথে 2 গুণ করো 6। আচ্ছা, আমাদের কি মেশাচ্ছি, দস্তা মেশাচ্ছি, কি মেশাচ্ছি না, তামা মেশাচ্ছি না। তাহলে তুমি যেটা এখানে তোমার মনে রাখতে হবে, যেটা মেশাচ্ছি না সেটা ধরেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে, না হলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে দেখো 3 যদি 6 হয় তাহলে আমি তো তামা মেশাইনি, তার মানে আমি কি বলতে পারি, 1 ও সমান কি হবে, 6। তাহলে 1 যদি 6 হয় তাহলে 2 কত বলো তো, 12 না? আচ্ছা বলো তো, 10টা 10 ছিল, এখন হয়েছে 12 হয়েছে, তাই না? তাহলে 12 হয়েছে, কত মিশিয়েছি, 2 কেজি মিশিয়েছি, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। 2 কেজি আমরা দস্তা মিশিয়েছি। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। 23 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, একটি সৈন্যদলে 1600 জন আছে, এদের 60 দিনের খাদ্য মজুদ আছে, 15 দিন পর 600 জন চলে গেল, বাকি খাদ্যের বাকিদের কতদিন চলবে। দেখো এই অঙ্কটা না বহুবার পরীক্ষাতে এসছে এবং ছেলেরা প্রচুর এই অঙ্কটা করতে গিয়ে একটু পাজেলরা ভুল ভুল করে। তো আমি যে মেথডটা শেখাবো তোমরা সেই মেথডে করে আসবে, দেখবে ভুল হবে না। আচ্ছা দেখো তো, 1600 জন ছিল, 600 জন যদি চলে যায়, তাহলে সরি আমি 16,000 লিখে ফেললাম, সরি এটা 16,000 না, এটা হবে 1600। তাহলে একটা শূন্য মুছে দিই, আরে বাবা, তো একটু ওয়েট করো। আচ্ছা দেখো, এটা হচ্ছে 1600, সেখান দিয়ে 600 জনকে বাদ দিয়ে দাও, দিলে কতজন আছে, আর 1000 জন আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা জিনিস দেখো, 60 দিনের খাবার মজুদ ছিল, 15 দিন পরে চলে গেছে না, তাহলে 15 দিনটাও এখান থেকে মাইনাস করে দাও, তাহলে এখন পড়ে আছে কত, 45 দিন। তাহলে আমি সেই M1T1D1 এর যে ফর্মুলা আগে শিখিয়েছি সেই ফর্মুলা এখানে ইউজ করো। দেখো 1600 জনের চলবে, আবার সেই 16,000 লিখছি, ফ্লোতে আমি বারবার শূন্যটা বেশি লিখে ফেলছি, ঠিক আছে? তাহলে এখানে হবে 1600 ইন্টু 45, আর 45 দিনের খাবার মজুদ আছে, আর ওয়াক তো কিছু বলা নেই। তাহলে এবার বলেছে আর চলে গেছে কত, 600 জন, এখন আছে কতজন, 1000 জনের কতদিন চলবে, মানে D2টা আমাদেরকে বের করতে হবে। তাহলে খুবই সোজা। তাহলে দেখো এখান দিয়ে দুটো শূন্য, আর এখান দিয়ে দুটো শূন্যকে উড়িয়ে দাও। আচ্ছা 5 দিয়ে কাটো, এটা হবে 2, এটা 5 দিয়ে কাটলে 9, আর এটা 2 দিয়ে 16 কাটো 8। তাহলে D2 কি হবে বলো তো, 7, 8 9 72, 72। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, এ এবং বি একটি কাজ 30 দিনে করে, উহা বি এবং সি 40 দিনে করে, যদি সি একা ওই কাজটা 60 দিনে করে, তবে এ একা কত দিনে কাজটা করবে। তাহলে খুবই সোজা, আমরা যখন এরমই থাকবে তাদের সবকটার লসাগু বের করে নেব। 30, 40 আর 60-এর লসাগু কত না 120। তো তোমরা বলবে স্যার এটা কিভাবে বললেন, না এগুলো তোমরা যতবার প্র্যাকটিস করবে না, করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। দেখো তিনটে, এই যে 30, 40 আর 60, তাদের গুণিতক সংখ্যা যেখানে গিয়ে মেলে সেটা হয় তাদের লসাগু। ওকে, তো দেখো আমরা এখানে কি করব, এখানে দেখো আমি কি করছি, না প্রথমে বলা আছে এ প্লাস বি, তারপরে বলা আছে কি বি প্লাস সি, আর তারপরে সি একা বলা আছে। দেখো এর যদি 30 দিন লাগেই 120 পার্ট কাজ করতে, তাহলে প্রত্যেক দিন সে কত পার্ট করে করেছিল, প্রত্যেক দিন নিশ্চয়ই 4 পার্ট করে করেছিল। তো 30 দিয়ে 120-কে ভাগ করে দাও, 4 পার্ট করে করেছিলই বলে কিন্তু তাদের এই 120 পার্ট করতে এ বির লেগে গেছিল 30 দিন, বি সির কতদিন লেগেছিল, 40 দিন, মানে প্রত্যেক দিন তারা 3 পার্ট করে করেছিল, সেই জন্য 120 করতে তাদের 40 দিন লেগে গেছে। আচ্ছা সি করেছিল 60 দিনে, মানে প্রত্যেক দিন 2 পার্ট করে করেছিল বলে 60 দিন লেগে গেছে সি এর এই 120 পার্ট কাজ করতে।
এবার আমাকে কি করতে হবে, আমাকে এ বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, প্রথমে বি বের করবো। আচ্ছা বি দিনে ক পার্ট করে, তাহলে আমি কি করবো, দেখো বিসি থেকে সি বাদ দিয়ে দাও, তাহলে বিসি থেকে যদি সি বাদ দাও তাহলে কি পড়ে থাকবে, বি পড়ে থাকবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত, 1 করে বি করে। আচ্ছা এবার এ বের করবো, এ বের করবো কিভাবে, না এ বি থেকে আমি বি বাদ দিয়ে দেবো। তাহলে 4 থেকে যদি 1 আমি বাদ দিই, তাহলে এ বি থেকে যদি বি বাদ দিই, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কত হবে, 3 পার্ট করে এ করে। এবার বলেছি এ যদি একা করে কতদিন লাগবে, তাহলে 3 পার্ট করে করলে 120 করতে এর কতদিন লাগবে বলো তো, 40 দিন লাগবে, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। চলো এবার 25 নম্বর দাগের অঙ্ক বলেছে 50 জন বালক বালিকার মধ্যে 280টি লেবু এমন ভাবে ভাগ করা হলো যেন প্রত্যেক বালক 5টি এবং প্রত্যেক বালিকা 7টি করে লেবু পায়। বালিকার সংখ্যা কত? দেখো এই অঙ্কটাও কিন্তু বেশ চাপের অঙ্ক। তো তোমরা কি এখানে এক্স ধরে করবে, যে এক্স জন বালক ছিল, বা এক্স জন বালিকা ছিল, এক্স ওয়াই জন বালক, এইভাবে আমরা করব না। তো কিভাবে করব, দেখো, তো আমরা কিভাবে করব, দেখো আমরা ধরে নিই আমাদের যেহেতু বালিকা জানতে চেয়েছে, তাহলে আমরা যেটা জানতে চাইবে, যেটা অ্যান্সার চাইবে তার বিপরীতটা ধরে আগাবো। মনে মাথায় থাকবে, আমরা যেটার অ্যান্সার জানতে চাইবে তার বিপরীতটা ধরে আগাবো। তাহলে ধরো আমি এখানে ধরে নিই সব কটা বালক ছিল, মানে 50 জন বালক ছিল, তা বালকরা কটা করে পেয়েছে, 5টা করে। তাহলে 5টা করে যদি পায় তার লেবু, তাহলে কতগুলো পেতো তারা, যদি সব কটা বালক হতো তাহলে কত, 250টা লেবুর প্রয়োজন হতো। কিন্তু আমাদের আছে তো বাবা 280টা লেবু, তাহলে কতগুলো লেবু এখানে বেশি আছে, তাহলে এখান দিয়ে 250, 280 থেকে 250 বাদ দিয়ে দাও, 30টা লেবু বেশি আছে না, ঠিক আছে না? আচ্ছা দেখো, বালকদের থেকে বালিকারা কটা লেবু বেশি পাচ্ছে, 2টো লেবু বেশি পাচ্ছে না, 7 থেকে 5 বাদ দাও, 2টো করে লেবু বেশি পাচ্ছে। তাহলে এখানকে এই 30কে 2 দিয়ে ভাগ করে দাও, মানে 15টা পাবে, বালিকার সংখ্যা 15টা। তো বালক তো এবার ইজিলি বেরিয়ে যাবে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। বালিকার সংখ্যা হচ্ছে 15টি। বোঝাতে পারলাম? চলো, আচ্ছা এখানে 26 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এক ব্যক্তি 500 টাকায় একটি গাড়ি কিনলো, ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে, দেখা গেল তার মোটের ওপর 2% লাভ হয়েছে। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো বন্ধুরা এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই এই অঙ্কটা করবে, করে আমার কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার পাঠাবে। তো অ্যান্সার পাঠালে আমি তাহলে বুঝতে পারবো তোমরা কতটা শিখেছো বা শিখতে পারো। তো আশা করি তোমরা এই অঙ্কটা হোমওয়ার্ক রইলো, তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে এর উত্তর আমাদেরকে জানাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে? এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে ভরিয়ে দাও এবং লাইকে ভরিয়ে দাও। তাহলে দেখো আমার কিন্তু এই তোমাদের কমেন্টস, একটা কমেন্টস আর একটা লাইক আমাকে প্রচুর উদ্বুদ্ধ করবে এই ধরনের আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।